আরও 1.5 লাখ সেনা নিয়োগের ঘোষণা পুতিনের। খনিজ চুক্তি না হলে বিপদে পড়বেন জেলেনস্কি, হুঁশিয়ারি ট্রাম্পের। সামরিক শক্তি দেখালো বেইজিং। ভূমি থেকে রকেট ছোড়ার প্রশিক্ষণ সেনাদের। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিখুঁত আঘাতী উদ্দেশ্য। মহড়ার তীব্র নিন্দা তাইওয়ানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। মিয়ানমারে ভূমিকম্পের 4 দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 3000-এ, আহত 4500-এর বেশি। এখন নিখোঁজ 4 শতাধিক। দেখা দিয়েছে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে আগামী 1 মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। লাশের গন্ধে ভারী হয়ে উঠছে ক্ষতিগ্রস্ত শহরগুলোর বাতাস। নিহতদের স্মরণে বুধবার দেশ জুড়ে শোক পালন করা হয়। দেশটিতে নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ বা পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার অনেক মানুষ খোলা আকাশের নিচেই রাত পার করছেন। এই অবস্থায় মিয়ানমারে আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার পথ সুগম করতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স 1 মাসের জন্য একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, এই 1 মাসে কোনো আক্রমণ হবে না, কেবল আত্মরক্ষার ক্ষেত্রেই লড়াই হবে। ক্ষতিগ্রস্ত জনগণের কাছে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও আশা প্রকাশ করে জোটটি। মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও। ব্যাংককের ভবনদোষের স্থানে বুধবার আটকা পড়া শ্রমিকদের স্বজনদের সঙ্গে দেখা করেন দেশটির প্রধানমন্ত্রী। সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। রায়হানুল রানা, সময় সংবাদ। গাজার রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী কাজ অভিযান চালিয়ে বিস্তৃত অঞ্চল দখলের ঘোষণা দেওয়ার পরপরই ওই অঞ্চলে প্রবেশ করে নেতানিয়াহুর সেনারা। এমন অবস্থায় রাফা ছেড়ে পালাচ্ছেন হাজারো বাসিন্দা। এদিকে গাজায় দখলদার বাহিনীর তাণ্ডবে অন্তত 42 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলায় মারা গেছেন 4 জন। বুধবার সকাল থেকে অবরুদ্ধ অঞ্চলটিতে চালানো হামলায় বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। সকাল থেকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস, মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবির ও আল মাওয়াসিতে বোমা হামলা চালায় ইসরায়েল। 31তম দিনের মতো গাজায় ত্রাণ সহায়তা আটকে রেখেছে নেতানিয়াহু বাহিনী। তবে উপত্যকাটিতে এখনও পর্যাপ্ত খাবার রয়েছে বলে দাবি করছে তেল আবিব। তাদের এই দাবিকে হাস্যকর বলে অভিহিত করেছে জাতিসংঘ। ইসরায়েলি হামলায় নিহত কর্মীদের মরদেহ পাওয়ার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। গাজার পাশাপাশি এদিন হামলা চালানো হয় লেবাননের রাজধানী বৈরুতেও। হতাহত হন বেশ কয়েকজন। অন্যদিকে ইসরায়েলের পশ্চিমা দোসর যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলায় মারা গেছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল সেসব বিষয়কে প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, খনিজ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে চাইছেন জেলেনস্কি। চুক্তি না হলে ইউক্রেনের প্রেসিডেন্টকে সমস্যায় পড়তে হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেই নতুন করে আরও 1.5 লাখের বেশি সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে বেশ কিছুদিন ধরেই দুপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ধারাবাহিকতায় সম্প্রতি মস্কোকে প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রস্তাব মানবে না বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। রুশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াভকভ জানান, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব গুরুত্বের সঙ্গে নিলেও তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি জানান, যে কারণে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়গুলো যুদ্ধবিরতির প্রস্তাবে নেই। ইউক্রেনকেও সমঝোতায় আনতে বেগ পেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিরল খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে চাইছেন জেলেনস্কি। চুক্তি না হলে ইউক্রেনের প্রেসিডেন্টকে বড় সমস্যার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে কিয়েভের অভিযোগ, প্রাথমিক পর্যায়ে চুক্তির যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলোর উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, আর তাই চুক্তির পুরো বিষয়টি আবারও পর্যালোচনা করবে তারা।
এদিকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের জ্বালানি কাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। জেলেনস্কি আরও জানান, কিয়েভ শান্তি চুক্তির বিনিময়ে নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছে। যুদ্ধবিরতি হলে তা পর্যবেক্ষণে মিত্র অনেক দেশই ইউক্রেনে বাহিনী মোতায়েনের বিষয়ে আগ্রহী বলে দাবি তার। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1.5 লাখের বেশি সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পূর্ব চীন সাগরে সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। এতে ভূমি থেকে রকেট ছোড়ার প্রশিক্ষণ নেয় দেশটির সেনারা। স্থলসেনার পাশাপাশি মহড়ায় অংশ নেয় চীনা বিমান বাহিনী। পরে এক বিবৃতিতে দেশটি জানায়, এই মহড়ার লক্ষ্য ছিল শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর নিখুঁত আঘাত হানা। এদিকে চীনের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইওয়ান। দ্বীপটির এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, বুধবার স্থানীয় সময় সকালে চীনের 10টিরও বেশি যুদ্ধজাহাজ তাইওয়ানের প্রতিক্রিয়া অঞ্চলে অবস্থান করছিল। এছাড়া গত 24 ঘন্টায় চীনের 76টি যুদ্ধবিমান এবং 15টি রণতরী তাইওয়ানের আশপাশে সক্রিয় ছিল বলে জানিয়েছে দ্বীপটি। ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 21 জন। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজ্যটির বানসকণ্ঠ জেলার দিশা এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণে ভবনের একাংশ ধসে পড়ায় ভেতরে কয়েকজন আটকা পড়েন। এরপর একটি স্ল্যাব ধসে পড়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির দলের নেতারা বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। যদিও প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে আসিফ আলী জারদারির স্বাস্থ্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। ফ্রান্সের ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লো পেনের ওপর দেয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে গণসমাবেশে ডাক দিয়েছে তার দল ন্যাশনাল র্যালি পার্টি। আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে দেশের জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট জর্ডান বারদেলা। নির্বাচনের আগে দেয়া রায়কে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তিনি। এদিকে দলের মুখপাত্র জানিয়েছেন, লে পেনের অবর্তমানে বারদেলাই ন্যাশনাল র্যালি পার্টির পক্ষে নির্বাচন লড়তে পারেন। ইউরোপীয় ইউনিয়নের দেয়া তহবিল আত্মসাতের অভিযোগে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লেপেনকে দোষী সাব্যস্ত করেন প্যারিসের একটি আদালত। রায়ে বলা হয়, 4 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার পাশাপাশি আগামী 5 বছর নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। আদালতের এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে লে পেনের দল ন্যাশনাল র্যালি পার্টি এনআর। রায় ঘোষণার পরই ন্যাশনাল র্যালি পার্টির প্রেসিডেন্ট জর্ডান বারদেলা জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। বারদেলা বলেন, এই রায় ন্যাশনাল র্যালিকে ক্ষমতা থেকে দূরে রাখার ষড়যন্ত্র। তিনি বিচারকদের স্বৈরাচার নীতির সমালোচনা করেন। রায়কে আসন্ন নির্বাচনের আগে তার দলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন লে পেন। প্যারিসের সালিশি আদালত জানিয়েছে, 2026 সালের গ্রীষ্ম নাগাদ লে পেনের আপিলের চূড়ান্ত রায় আসতে পারে। এতে 2027 সালের নির্বাচনের আগে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে আসন্ন নির্বাচনে ন্যাশনাল র্যালি পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বারদেলাকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বারদেলা স্পষ্ট কিছু বলেননি, তবে দলের মুখপাত্র জানিয়েছেন, লে পেনের অবর্তমানে তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী। একটি জনমত জরিপে দেখা যায়, 60% এনআর ভোটার বারদেলাকে সমর্থন করতে রাজি রয়েছেন। এছাড়া মোট ভোটারের মধ্যে 36% পর্যন্ত বারদেলাকে সমর্থন দিতে পারেন বলেও জরিপ থেকে জানা গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মোবাইল অ্যাপ বিজ্ঞাপনের ক্ষেত্রে আধিপত্যের অপব্যবহারের অভিযোগ এনে অ্যাপলকে
$15 কোটি জরিমানা করেছে ফ্রান্স। জানা যায় 2021 সালের এপ্রিলে অ্যাপল তার অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি সফটওয়্যার চালু করে, যা ব্যবহারকারীদের অনুমতি ছাড়া অ্যাপ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহের সুযোগ সীমিত করে। অন্যদিকে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার দাবি, এই ব্যবস্থা তৃতীয় পক্ষের প্রকাশকদের জন্য অপ্রয়োজনীয়ভাবে কঠোর ছিল। তবে এক্ষেত্রে অ্যাপল নিজেকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। অ্যাপলের নিজস্ব অ্যাপের বেলায় দ্বিতীয়বার সম্মতির নিয়ম প্রযোজ্য ছিল না। এ কারণে প্রতিযোগিতার ক্ষেত্রে অসমতা তৈরি হয়েছে বলে অভিযোগ তোলে সংস্থাটি। অ্যাপলকে জরিমানার পাশাপাশি 1 সপ্তাহের জন্য তাদের ওয়েবসাইটে এই সিদ্ধান্ত প্রকাশের নির্দেশ দিয়েছে। অ্যাপল এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম জার্মান নারী নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন রাবেয়া রৌখ। রোবোটিক্স গবেষক ও মেরু বিজ্ঞানী রৌখ স্থানীয় সময়ে সোমবার মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই অভিযানের অংশ হিসেবে রাবেয়া পৃথিবীর এক মেরু থেকে আরেক মেরুতে ভ্রমণ করবেন। এই ব্যতিক্রম কক্ষপথে আগে কোনো নভোচারী ভ্রমণ করেননি। এই মিশনে রৌখ ও তার সঙ্গীরা 3 থেকে 5 দিন মহাকাশে থাকবেন এবং 22টি গবেষণা পরীক্ষায় অংশ নেবেন। এই পরীক্ষাগুলো মূলত মানবদেহে মহাকাশ ও মাইক্রোগ্র্যাভিটির প্রভাব বিশ্লেষণ করবে। আইসল্যান্ডে আবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী রেকজাভিকের দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অগ্নিশিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্ন্যুৎপাতের আশঙ্কা আগেই অনুমান করতে পেরে উদ্ধারকর্মীরা নিরাপদে সরিয়ে নেয় বিখ্যাত ব্লু লেগুন স্পা ও গ্রিনদাভিক শহরের বাসিন্দাদের। লাভা উদ্গীরণের পরও বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরটি। যে কোনো সময় সেখানকার পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা তাদের। 2021 সাল থেকে এ পর্যন্ত আগ্নেয়গিরিটিতে 11 বারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এবছর ভারতের বেশিরভাগ রাজ্যে তীব্র দাবদাহ দেখা দিতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যে দাবদাহ থাকতে পারে টানা 10 থেকে 11 দিন পর্যন্ত। কোনো কোনো রাজ্যে ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। তীব্র দাবদাহে পানি স্বল্পতা সহ কৃষিক্ষেত্রেও নানান জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন তারা। বিশেষজ্ঞরা জানান, দেশটির শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এই সমস্যার জন্য দায়ী। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে গ্রিসের পারস দ্বীপ। কর্তৃপক্ষ জানায়, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নাউসায়। ভেঙে গেছে বিভিন্ন সেতু, রাস্তা তলিয়ে গেছে লোকালয়, কাদামাটিতে আটকে পড়েছে অনেক যানবাহন। নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ভারী যন্ত্রপাতির সাহায্যে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থাগুলোতে ব্যাপক কর্মী ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির স্বাস্থ্য ও মানব সেবা দফতরের বাইরে কর্মীদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে এখনও জানা যায়নি কতজন ছাঁটাইয়ের শিকার হয়েছেন। ধারণা করা হচ্ছে 10,000 স্বাস্থ্যকর্মী চাকরি হারাতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের পরিকল্পনার অংশ হিসেবে এই ছাঁটাই প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি ট্রাকের ধাক্কায় 6 জন আহত হয়েছেন। মঙ্গলবার শহরটির চায়নাটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি হঠাৎই রাস্তার পাশের কয়েকটি খুঁটিতে আঘাত করে একটি ভবনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ আহত হন 5 জন। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয় দমকল কর্মীরা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। মারা গেছেন ব্যাটম্যান ও টপ গান খ্যাত অভিনেতা ড্যাল কিলমার। কয়েক বছর ধরে গলার ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে স্থানীয় সময় মঙ্গলবার 65 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা 19 টপ গান সিনেমায় টম ক্রুজের সঙ্গে আইসম্যান চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরে তিনি 1995 সালের ব্লকবাস্টার ব্যাটম্যান ফরএভারে ব্রুস ওয়েন নামক মূল চরিত্রে অভিনয় করেন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।